প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ট্রিপল ই জব প্রিপারেশনের ভাইবা, হ্যাঁ, এবং কিছু থিওরিটিক্যাল কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই যে আমি আজকে যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা এতটাই আপনাদের কাজে লাগবে। বিশেষ করে আপনারা যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আপনারা যদি রিটার্ন দিতে যান অথবা ভাইবা দিতে যান, এগুলো খুবই কাজে আসবে। তো আমরা এটা টোটাল, এটা অনেক কোশ্চেন আছে। তো আমি এটা হচ্ছে আমাদের আম, বিশেষ করে সমস্ত কিছুকে একটা ইয়ে করে কম্বাইন, যারা এই টোটাল ভিডিওগুলো ভালোভাবে একদম ফার্স্ট টু লাস্ট দেখবেন, আপনারা মোটামুটি আপনাদের ট্রিপল জব প্রিপারেশনের ভাইবার প্রিপারেশন 80% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি বলছি, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এবং এটা আমরা 3-4টা সেশনে ভাগ করব। নাহলে একটা সেশনে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদের দেখতেও অসুবিধা হবে। তো আমরা শুরু করছি। তো আজকে যারা নতুন জয়েন করেছেন, সবাইকে স্বাগতম আমাদের এই বিদ্যাপীঠ ইউটিউব চ্যানেলে। তো আমরা প্রথম আজকে শুরু করছি ডিসি মেশিন দিয়ে। ঠিক আছে? তো ডিসি মেশিনের দুটা আমাদের বিভিন্ন অংশ। হ্যাঁ। তো ডিসি ডিসি মেশিনের বিভিন্ন অংশের মধ্যে প্রথম হচ্ছে ইয়োক বা ফ্রেম, পোল কোর, পোল শু, পোল কয়েল বা ফিল্ড কয়েল, হ্যাঁ, আর্মেচার কোর, আর্মেচার ওয়াইন্ডিং, কমিউটেটর, ব্রাশ এবং বিয়ারিং। এগুলো হচ্ছে ডিসি জেনারেটরের বিভিন্ন অংশ। তো সেক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ডিসি জেনারেটরের একটা অংশের নাম বলুন, সেক্ষেত্রে আপনি একদম সরাসরি বলে দেবেন ইয়োক বা ফ্রেম, পোল কোর, পোল শু, পোল কয়েল বা ফিল্ড কয়েল, আর্মেচার কোর, আর্মেচার ওয়াইন্ডিং, কমিউটেটর, ব্রাশ এবং বিয়ারিং। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কমিউটেটর এবং ব্রাশ। কমিউটেটর এবং ব্রাশ কি আসলে? এটা খুবই গুরুত্বপূর্ণ। কমিউটেটরটা হচ্ছে এটা একটা রেকটিফায়ার মতো কাজ করে। বলা হচ্ছে কমিউটেটর রেকটিফায়ার মতো কমিউটেটর এসি কে ডিসি তে রূপান্তর করে, অর্থাৎ আর্মেচার কন্ডাক্টর কন্ডাক্টরে উৎপন্ন অল্টারনেটিং কারেন্টকে একমুখী কারেন্টে রূপান্তর করে বাইরের বর্তনীতে সরবরাহ করে। হুম। তো এটা উক্ত তামার পাত বা বার পরপর সাজিয়ে কি করে বেলুন আকারে এটা কি করা হয়, কমিউটেটর তৈরি করা হয়। পরস্পর দুইটি সেগমেন্ট মাইকা শিটের মাইকা শিটের ইনসুলেশন দ্বারা পৃথক থাকে। আর্মেচারের প্রতিটি কন্ডাক্টরকে আলাদা আলাদা সেগমেন্টে ঝালাই করে কমিউটেটরটি কমিউটেটরটি শক্তভাবে শ্যাফটের সাথে আটকানো হয়। ঘুরন্ত অবস্থায় এই আর্মেচার উৎপন্ন কারেন্ট কমিউটেটরের সেগমেন্ট এবং ব্রাশের মাধ্যমে বাইরে বর্তনীতে যায়। আমি সহজভাবে বলছি, বিশেষ করে এই কমিউটেটরটা কি হয়, আমরা এটা একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারি কিভাবে কাজ করে। হ্যাঁ। তো এই কমিউটেটর মূলত হচ্ছে একটা রেকটিফায়ারের মতো কাজ করে। রেকটিফায়ার যেমন এসি কে ডিসিতে রূপান্তর করে, ঠিক সেম কমিউটেটরের কাজটাই হচ্ছে যখন আমি একটা ডিসি জেনারেটরে কোনো ডিসি জেনারেটর যখন কি হয়, আমরা ডিসি জেনারেটরকে একটা মেকানিক্যাল এনার্জিটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি রূপান্তর করি। মেকানিক্যাল এনার্জি যখনই কোনো একটা মেকানিক্যাল পার্টস কে ঘোরানো হয়, তখন সেখানে একটা ফিল্ড একটা অর্থাৎ সেখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয়। ঠিক আছে? তো এই যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে অর্থাৎ একটা একটা ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, সেই ইলেকট্রিক ফ্লাক্সটা কি হয়, আম, আম, সেটা বাইরের বর্তনীতে যায়। তো বাইরের বর্তনীতে যেটা আমরা পাই সেটা সম্পূর্ণ এসি, কিন্তু যেহেতু এটা একটা ডিসি মেশিনস, সো ডিসি মেশিনের কাজটা আউটপুট সে ডিসি ভোল্টেজ প্রদান করবে। ঠিক আছে? তো এটার কাজটা মূলত করে কমিউটেটর। কমিউটেটর কি করে, এই এসিটাকে ডিসিতে রূপান্তর করে। তো যে ডিসিটা পাই সেটা হচ্ছে আমরা পালসেটিং ডিসি। হ্যাঁ, সেম এজ রেকটিফায়ার। রেকটিফায়ার যেমন পালসেটিং ডিসি উৎপন্ন করে। ঠিক আছে? তো ফাইনালি সেটা কি ব্রাশের মাধ্যমে বাইরের বর্তনীতে যায়। তো ব্রাশটা কি? ব্রাশটা হচ্ছে ঘুরন্ত কমিউটেটর হতে আর্মেচারে উৎপন্ন কারেন্ট সংগ্রহ করে বাইরের বর্তনীতে সরবরাহ করাই ব্রাশের প্রধান কাজ। কি কাজ? ঘুরন্ত যে কমিউটেটর আছে, যেটা ঘুরছে হতে কমিউটেটর হতে আর্মেচারে উৎপন্ন কারেন্ট, আর্মেচারে কারেন্টটা উৎপন্ন হয়, সংগ্রহ করে
হ্যাঁ, উৎপন্ন কারেন্ট সংগ্রহ করে, যে উৎপন্ন কারেন্ট উৎপন্ন হয় সেটা সংগ্রহ করে বাইরের বর্তনীতে, বাইরের বর্তনীতে কি করে সরবরাহ করাই হচ্ছে ব্রাশের প্রধান কাজ। অর্থাৎ এই যে উৎপন্ন কারেন্টটা যায় সেটা ব্রাশের মাধ্যমে হয়েই যায়। তাহলে ব্রাশ হিসেবে কার্বন অথবা গ্রাফাইটের আয়তাকার বার ইউজ করা হয়। তার একটা প্রশ্ন আসতে পারে, ব্রাশ হিসেবে কি ইউজ করা হয়? কার্বন বা গ্রাফাইটের আয়তাকার বার ব্যবহার করা হয়। ওকে, বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাফাইটের তুলনায় কার্বন ব্রাশ ব্যবহার করা হয়। ঠিক আছে, কার্বন ব্রাশ কেন ব্যবহার করা হয়, অথবা কার্বন ব্রাশ ব্যবহার করার যৌক্তিকতা কি যদি বলা হয়, তো বলা হচ্ছে যদিও কার্বন একটি অধাতু এবং এর রেজিস্ট্যান্স তামার তুলনায় অনেক বেশি, কিন্তু কিছু কিছু সুবিধার জন্য কার্বনকেই ব্রাশ হিসেবে ব্যবহার করা হয়। তো ব্রাশ হিসেবে কার্বনের কি কি সুবিধা রয়েছে? ঠিক আছে, বলা হচ্ছে কমিউটেটরের সহিত ঘর্ষণের ফলে কার্বনের ক্ষয় কম হয়। যখন কমিউটেটরের সাথে ব্রাশটা ঘর্ষণ হয় তখন সেক্ষেত্রে কার্বনের ক্ষয়টা কম হয়। হ্যাঁ, কার্বনের টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট নেগেটিভ, অর্থাৎ কোএফিসিয়েন্ট নেগেটিভ মিন্স হচ্ছে যখন টেম্পারেচার বেড়ে যায়, হ্যাঁ, তার মধ্যে মানে কি ঘর্ষণের ফলে টেম্পারেচার বেড়ে গেলে সেখানে কি হয়, ইনভার্সলি কাজ করে সেটা। এই জন্য তাপমাত্রা বেড়ে গেলে তার রেজিস্ট্যান্সটা কমে যায়। ঠিক আছে, তাপমাত্রা যদি বেড়ে যায় তার রেজিস্ট্যান্স কমে যায়। আর গ্রাফাইট, যে ব্রাশ গ্রাফাইটের হলে, হ্যাঁ, প্রতি ব্রাশে 0.5 ভোল্টেজ ড্রপ হবে, কিন্তু সেটা কার্বনের ক্ষেত্রে হয় না। ঠিক আছে, এই কয়েকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা সব সময় ভাইভাতে এই ধরনের কোশ্চেন, এই কার্বন ব্যবহারের সুবিধা, ব্রাশ কি, হ্যাঁ, ডিসি জেনারেটরে, তবে ডিসি মোটরে এই যে কমিউটেটরটা কি, এটা আমাদের খুব কাজে আসে। তো তো আপনারা এটা কি করবেন, ভালোভাবে পড়বেন এই দুটো প্রশ্ন। আমি যেগুলো বলছি, যা যদি আপনারা শুনেন ভালোভাবে, তাতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এবং সবসময় মনে থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এগুলো খুব মানে কোশ্চেন। ডিসি জেনারেটরের প্যারালাল অপারেশনের শর্তাবলী লিখো। তো ডিসি জেনারেটরের প্যারালাল অপারেশন করা হলে এর কি কি শর্ত আছে? তাহলে অবশ্যই প্রত্যেক জেনারেটর টার্মিনাল ভোল্টেজ সমান হতে হবে। তিনটা কন্ডিশন: ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজটা সমান থাকতে হবে, হ্যাঁ, প্রত্যেক জেনারেটরের পোলারিটি একই হতে হবে, এবং নাম্বার 3 হচ্ছে প্রত্যেকটা জেনারেটরের বৈশিষ্ট্য অবশ্যই একই হতে হবে। আমরা তিনটা কন্ডিশন মনে রাখবো। ফার্স্ট কন্ডিশন কি বললাম? টার্মিনাল ভোল্টেজ, ভিটিটা কি হবে, সমান হতে হবে। পোলারিটি, পোলারিটি হচ্ছে পজিটিভ নেগেটিভ একই, মানে ইয়া থাকতে হবে, হ্যাঁ, নর্থ পোল নর্থ পোলের সাথে লাগাতে হবে, সাউথ পোল সাউথ পোল, পোলারিটি চেঞ্জ করা যাবে না। প্রত্যেক জেনারেটরের মধ্যে পোলারিটি অবশ্যই একই হতে হবে, এবং একই বৈশিষ্ট্যের জেনারেটর হতে হবে। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে একটা একটা জেনারেটর নাম, একটা একটা প্রতিষ্ঠান একটা কোম্পানি জেনারেটর নাম, সেক্ষেত্রে সেটা কি হবে, এটা আহ, আহ, মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ঠিক আছে, এটা প্যারালাল অপারেশন 100% ফুলফিল করবে না। ঠিক আছে, তাহলে তিনটা প্রশ্ন শিখলাম আমরা। নাম্বার 4 কোশ্চেন, রেসিডুয়াল ম্যাগনেটিজম কি, খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে এই রেসিডুয়াল ম্যাগনেটিজম যেটা নষ্ট হয়ে যায় এবং হারানো ম্যাগনেটিজম কিভাবে ফিরিয়ে আনা যায়। ঠিক আছে, আমি এগুলার একটা ভিডিও, ইউটিউবে ভিডিও দেখবো, অথবা যে কোনো একটা ভিডিও দেখবো, দেখে এগুলা প্র্যাকটিক্যালি এগুলার এগুলো আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে। ওকে, তো রেসিডুয়াল ম্যাগনেটিজমটা হচ্ছে আহ বলছে রেসিডুয়াল ম্যাগনেটিজম মানে হচ্ছে অবশিষ্ট চুম্বকত্ব। হুম, অবশিষ্ট চুম্বকত্ব বলছে যেটা থাকলে জেনারেটরে কি হয়, আদৌ ভোল্টেজ উৎপন্ন হয় না। যদি কখনো রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকে, অর্থাৎ অবশিষ্ট চুম্বকত্ব থাকে, হ্যাঁ, যেটা না থাকলে, হ্যাঁ, দেখা যাচ্ছে যেটা না থাকলে জেনারেটরে কখনো কি হয়, ভোল্টেজ উৎপন্ন হয় না। জানা থাকলে কখনো ভোল্টেজ উৎপন্ন হয় না। তো এটা কিভাবে নষ্ট হয়? বলছে মেশিনটা যদি অনেক দিন, যদি কখনো আমরা দেখতে পাই কোন একটা মেশিন অনেক দিন ধরে অব্যবহৃত আছে, তো অব্যবহৃত থাকলে বা ঝাঁকু ঝাঁকুনি লাগলে, যদি কখনো মেশিনটা খুব বড় ধরনের ঝাঁকুনি লাগলে লাগে, অথবা ফিল্ড কারেন্ট উল্টা দিকে, ফিল্ড যে কারেন্ট আছে সেটা যদি বিপরীত দিকে, হ্যাঁ,
প্রবাহিত হয়, তাহলে সেটা ম্যাগনেটিজমটা, রেসিডুয়াল ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো রেসিডুয়াল ম্যাগনেটিজম কিভাবে করা হয়? যখন প্রথম কোনো প্রতিষ্ঠান আহ, কোনো প্রতিষ্ঠান কি করে, কোনো একটা জেনারেটর উৎপন্ন, বিশেষ করে বানায়, তখন তাকে সেটাকে কি করা হয়, বাহির থেকে একটা ডিসি সাপ্লাই, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা ডিসি সাপ্লাই দিয়ে, ফার্স্ট কি করা হয়, একটা একটা ফিক্সড একটা ডিসি সাপ্লাই দিয়ে ওটাকে একবার ওর মধ্যে একটা চুম্বকত্ব সৃষ্টি করে দেওয়া হয়। ঠিক আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কাজটা করে। এবং এই চুম্বকত্বটা যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আর সেটা ওই জেনারেটরটা কাজ করে না। তো এই জন্য এটার ফিরিয়ে আনার উপায়টাকে, যদি কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, যেমন যদি উল্টা দিকে কারেন্ট প্রবাহিত হয়, হ্যাঁ, তখন তো সেক্ষেত্রে কি হবে, রেসিডুয়াল ম্যাগনেটিজমটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে উপায় হচ্ছে বাইরে থেকে একটা ডিসি সাপ্লাই দিয়ে, হ্যাঁ, সেটাকে হারিয়ে যাওয়া রেসিডুয়াল ম্যাগনেটিজম আবার ফিরিয়ে আনা যায়। তাহলে আমাদের এখান থেকে তিনটা কন্ডিশন শিখলাম। প্রথমত রেসিডুয়াল ম্যাগনেটিজমটা কি এবং ইহা কিভাবে নষ্ট হয়। তাহলে রেসিডুয়াল ম্যাগনেটিজম হচ্ছে একটা অবিশিষ্ট চৌম্বকত্ব, যেটা না থাকলে জেনারেটর কি হবে না, আদৌ কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না। ঠিক আছে? নষ্ট হওয়ার কারণটা কি? যদি মেশিনটা অনেকদিন অব্যাহত থাকে, বা কোনোভাবে ঝাঁকুনি লাগে, অথবা হচ্ছে ফিল্ড কারেন্ট উৎপন্ন উল্টো দিকে প্রবাহিত হয়, তখন সেখানে কি হয়, রেসিডুয়াল ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়। ঠিক আছে? সেটা ফিরিয়ে আনার উপায় কি? ফিরিয়ে আনার উপায় হচ্ছে বাহির হতে ডিসি সাপ্লাই দিয়ে, যে কোনো একটা মানে বাহির থেকে আমরা যদি এক্সটার্নাল ভাবে একটা ডিসি সাপ্লাই দিই, তখন সেখানে রেসিডুয়াল ম্যাগনেটিজমটা আবার ফিরে আসে। ঠিক আছে? ওকে। নাম্বার 5, ডিসি জেনারেটর ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্ত। একটা ডিসি জেনারেটরের ভোল্টেজ যে উৎপন্ন হবে, ডিসি জেনারেটরের ভোল্টেজ উৎপন্ন হওয়ার জন্য কি কি শর্ত পালন করে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফিল্ডে অবশিষ্ট চুম্বকত্ব বা রেসিডুয়াল ম্যাগনেটিজম অবশ্যই থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন। কি থাকতে হবে? অবশ্যই রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে। ওকে। ফিল্ড কয়েলের কানেকশন সঠিক হতে হবে। এই যে ফিল্ড কয়েলের যে কানেকশনটা আছে, আমি দেখিয়েছিলাম আগের একটা ডিসি জেনারেটর, আমি একটা ভিডিও করেছিলাম প্রথম। ঠিক আছে? ওখানে আমি দেখছিলাম ফিল্ড কয়েল, আর্মেচার কয়েল, ফিল্ড কয়েল কোথায় থাকে এবং আর্মেচার কয়েল কয়েল কোথায় থাকে। আমি এটা একটা ইয়া থেকে, ভিডিও থেকে দেখেছিলাম, এবং ওয়েবসাইট থেকে সরাসরি দেখেছিলাম। আপনারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন। তো ফিল্ড কয়েলের কানেকশনটা কি হতে হবে, সঠিক হতে হবে। এবং সানফিল্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে, সানফিল্ড রেজিস্ট্যান্স, আমরা সানফিল্ড রেজিস্ট্যান্সটা কিভাবে লাগানো হয় আমি একটু দেখাচ্ছি, আপনাদের সুবিধা হবে। ঠিক আছে? সানফিল্ড রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা ডিসি জেনারেটর, সাপোজ এটা একটা ডিসি জেনারেটর, এই একটা ডিসি জেনারেটর ধরলাম এটা। ওকে। এখানে একটা ব্রাশ এবং কমিউটেটর থাকে। আচ্ছা, আমার আসলে ড্রয়িং ট্যাবটা অন্য জায়গায় রয়ে গেছে, এই জন্য। তো আমরা ডিসি জেনারেটরের ইয়েটা দেখবো, ডিসি জেনারেটর সাথে কিভাবে হয়। সরি, একটু দুঃখিত। তো আমরা এখন দেখবো ডিসি জেনারেটরের আসলে একটা সার্কিট ডায়াগ্রাম দেখলে বুঝতে বুঝতে পারবো। এটা হচ্ছে একটা ডিসি জেনারেটর। ঠিক আছে, একটা ডিসি জেনারেটর, এর ভিতরে একটা আমাদের রেজিস্ট্যান্স। ওকে, এটা কি হলো? আচ্ছা, এটা লোড ধারাবাহিক ভোল্টেজ। ঠিক আছে, এখানে যখন এটা হচ্ছে আমাদের শান্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, শান্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, আর হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, এবং এর মধ্যে একটা আর্মেচার রেজিস্ট্যান্স আছে, আর
এবং যখন কোনো একটা মেকানিক্যাল এর মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে সেটা এই ডিসি জেনারেটর ঘোরানো হয়, তখন সেখানে একটা ভোল্টেজ উৎপন্ন হয়। ঠিক আছে, সেটাকে বলা হয় ইজি। হ্যাঁ, ডিসি ভোল্টেজ উৎপন্ন হয়। তো বলা হচ্ছে ডিসি জেনারেটরের ভোল্টেজ উৎপাদনের শর্ত হচ্ছে ফিল্ডে ফিল্ডে অবশেষ চুম্বকত্ব থাকতে হবে। এই ফিল্ডে এই যে ফিল্ড, সেই ফিল্ডের মধ্যে কি থাকতে হবে? অবশ্যই অবশিষ্ট চুম্বকত্ব রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতে হবে। এবং এই যে প্রতিটা প্রতিষ্ঠান যে এম, তাদের প্রথমে যখন উৎপন্ন করে, প্রতিষ্ঠান যখন কোনো একটা ডিসি জেনারেটর উৎপন্ন করে, ডিসি উৎপন্ন করে, তখনই তারা এই একটা ডিসি একটা সোর্সের মাধ্যমে কি করে এই যে উম, একটা সানফিল্ড ক্রিয়েট করে সেখানে রেসিডুয়াল ম্যাগনেটিজম তৈরি করে দেয়। ঠিক আছে, ফিল্ড কয়েলের কানেকশন সঠিক হতে হবে। ফিল্ড কয়েলের কানেকশনটা অবশ্যই সঠিক হতে হবে। কখনো একটা কানেকশন একদিকে, আরেকটা কানেকশন আরেকদিকে হওয়া যাবে না। শান্টফিল্ড রেজিস্ট্যান্স, এই শান্টফিল্ড রেজিস্ট্যান্স সেটা কি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চাইতে কম হতে হবে। শান্টফিল্ড রেজিস্ট্যান্সটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চাইতে আমাদের কম থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ব্রাশ এবং কমিউটেটর সঠিক জায়গায় মজবুত ভাবে আটকানো থাকতে হবে। ব্রাশ এবং কমিউটেটর সঠিক জায়গায় মজবুত আটকানো থাকতে হবে। আর্মেচার সঠিক দিকে, আর্মেচারটা দেখা যাচ্ছে সঠিক দিকে ঘোরাতে হবে। ঠিক আছে, ক্লক ওয়াইজ করবে, ক্লক ওয়াইজ করবে। ঠিক আছে, তো আর্মেচারটা সঠিক দিকে ঘোরাতে হবে। এই এই কয়েকটা হচ্ছে তাদের হচ্ছে ডিসি জেনারেটরের ভোল্টেজ উৎপন্ন হওয়ার শর্ত। ঠিক আছে, তাহলে আমরা একদম মুখস্থ করে ফেলি। একটা হচ্ছে কি, অবশিষ্ট চুম্বক থাকতে হবে, ফিল্ড কয়েলের কানেকশন সঠিক হতে হবে, 3 নম্বর হচ্ছে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স যাতে কম হতে হবে, ব্রাশ এবং কমিউটেটর সঠিক জায়গায় মজবুত আটকানো থাকতে হবে, এবং আর্মেচার সঠিক দিকে ঘোরাতে হবে। ঠিক আছে, এই পাঁচটা খুব গুরুত্বপূর্ণ। এই এখন আমরা দেখব শান্ট জেনারেটর ব্যবহার। ঠিক আছে, তো শান্ট জেনারেটর কিভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা আমরা এখন দেখব। প্রথম হচ্ছে এসি জেনারেটরের এই এক্সাইটেশন সরবরাহ কাজে ব্যবহার করা হয়। শান্ট জেনারেটরটা এসি জেনারেটরের এক্সাইটেশন সরবরাহ কাজে ব্যবহার করা হয়। এসি জেনারেটর হতে যে লোডের দূরত্ব যেখানে কম, সেখানে ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং শর্টেজ ব্যাটারি চার্জ করার কাজে ব্যবহৃত হয়। তো শান্ট জেনারেটরের যদি ব্যবহার আহ, আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? এই তিনটা ব্যবহার লিখবো। প্রথমত হচ্ছে এসি জেনারেটরের এক্সাইটেশন সরবরাহ কাজে, এসি জেনারেটর হতে লোডের দূরত্ব যেখানে কম। হ্যাঁ, এসি জেনারেটর হতে আমি একটা এসি জেনারেটর একটা বসালাম, সেখান থেকে লোডের দূরত্ব যে জায়গায় কম, সেই জায়গায় শান্ট জেনারেটর ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং শর্টেজ ব্যাটারি চার্জ করার কাজে, একটা মানে শর্টেজ কোনো যদি ব্যাটারি চার্জ করতে চাই, সেক্ষেত্রে এই শান্ট জেনারেটর ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, নাম্বার 7 কোশ্চেন। এখানে বলা হচ্ছে জেনারেটরের প্যারালাল অপারেশনের জেনারেটরের প্যারালাল অপারেশনের সুবিধা লেখো। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা জেনারেটর দুইটা তো তিনটা জেনারেটরকে আমরা প্যারালালে অপারেশন করি, সেক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, আমরা কিন্তু 7টা কোশ্চেন শিখছি, এবং এগুলো প্রতিটা কোশ্চেনেই এতটা গুরুত্বপূর্ণ, যেটা আপনার অনেক বই ঘেটে আপনাকে এগুলো বের করতে হবে। বিশেষ করে আমি বলছি আমাদের একটা ভিডিওতে আমাদের শীতল শীতল মজুমদার দাদা, যিনি পিডিবিতে আছেন, তিনি একটা আমাদের সাথে ভিডিও শেয়ার করেছেন। এটা মূলত তার নোট। হুম, তিনি আমাদের প্রোভাইড করেছেন। আমি জাস্ট সেখান থেকে কি করছি আপনাদের বলছি। ওকে, তো জেনারেটরের প্যারালাল অপারেশন সুবিধা হচ্ছে সর্বোচ্চ মানে দক্ষতা পাওয়া যায় যখন একটা জেনারেটরকে, মানে দুই তিন অথবা তিনটা জেনারেটরকে, দুই বা ততোধিক জেনারেটরকে যখন আমরা প্যারালালে কানেকশন দেব, তখন সর্বোচ্চ মানের ম্যাক্সিমাম মানে কি পাওয়া যাবে? একটা দক্ষতা পাওয়া যাবে, এফিসিয়েন্সি ভালো পাওয়া যায়। ঠিক আছে, গ্রাহকের সার্বক্ষণিক সাপ্লাই নিশ্চিত করা যায় কিভাবে? সাপোজ আমার কোনো ক্ষেত্রে আমার আমি একটা জেনারেটর দিয়ে চালাচ্ছি, কোনো ক্ষেত্রে জেনারেটর নষ্ট হয়ে গেল, তাহলে টোটালি আমার সিস্টেম অফ। বাট আমি যদি তিনটা জেনারেটরকে আমি আলাদা আলাদা আমি যদি প্যারালাল অপারেশন করি, কোনো ক্ষেত্রে যদি একটাও অফ হয়ে যায়,
বাকি দুইটা দিয়ে আমি কি করতে পারবো, আমি লোড সাপ্লাই দিতে পারবো। ঠিক আছে। সো আমার এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। নাম্বার 3, মেরামত এবং ওভার, হ্যাঁ, ওভারহোলিং এর সুবিধায়। সাপোজ আমি কোন একটা জেনারেটর আমার নষ্ট হয়ে গেল, তখন আমি কি করব, আমি অথবা কোনো কোনো একটা জেনারেটর ফল করলো, তখন আমি জাস্ট একটু মেরামত করতে হবে। তো আমি বাকি তিনটা থাকলে দুইটা দিয়ে আমি কাজ করে ওইটাকে আমি মেরামত করতে পারবো। ঠিক আছে। যদি ভবিষ্যতে লোড সম্প্রসারণ করা যায়, মানে করতে চাই, তখন এটা গুরুত্বপূর্ণ। আমার একটা জেনারেটরের হচ্ছে তার আহ, মানে সে এত 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 এত, এতটুকু সে লোড কি করতে পারবে, প্রোভাইড করতে পারবে। যদি আমি তিন চারটা জেনারেটর নিই, তখন দেখা যাচ্ছে তার কি সম্প্রসারণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার বিশেষ করে তার আহ, যে লোডের পরিমাণ যদি বেড়ে যায়, হ্যাঁ, তখন তার যে অনুদিত ইয়ে থাকবে, সেটা অনেকটা বেশি থাকবে। ঠিক আছে। আমি চাইলে আরো চাইলে কি করতে পারি, আমি জেনারেটর প্যারালাল অপারেশন করতে পারি। সেক্ষেত্রে আমার চাহিদা মতো লোড আমি বাড়াতে বা কমাতে পারবো। ঠিক আছে। তো এই চারটা শর্ত, হ্যাঁ, মানে সুবিধা আছে যদি যদি জেনারেটর প্যারালাল আমরা কি করি, অপারেশন করি। ওকে, আমরা 7টা প্রশ্ন শিখে ফেললাম। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে আর্মেচার রিয়াকশন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর্মেচার রিয়াকশন। এবং আর্মেচার রিয়াকশনের ক্ষেত্রে আমি আমার ইউনিভার্সিটি লাইফে মানে এতটুকু পড়েছি। আর্মেচার রিয়াকশন নিয়ে যে কত আমাদের আহ, ইয়ে করতে হয়েছে, বিশেষ করে যারা পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, যে কোনো ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, আর্মেচার রিয়াকশন নিয়ে কিন্তু এই যে ডিসি মেশিনস যে আমরা আপনার বইটা পড়ছেন, ঠিক আছে, এখানে কিন্তু হিউজ কোশ্চেন আছে। ডিফারেন্ট টাইপস এর আর্মেচার রিয়াকশনের ম্যাথ আছে। ঠিক আছে। তো জিনিসগুলো বুঝতে হয়। হ্যাঁ, আর্মেচার রিয়াকশনের ফলে কি কি হচ্ছে। তো আর্মেচার রিয়াকশনটা হচ্ছে আর্মেচারে উৎপন্ন কারেন্ট আর্মেচার পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময়, যখন আর্মেচারে যে কারেন্টটা উৎপন্ন হয়, সেটা আর্মেচার পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহিত হয়, সেই সময় পরিবাহীর চারপাশে একটা কি হয়, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে। তো বলা হচ্ছে আর্মেচারে, হ্যাঁ, আর্মেচারে উৎপন্ন কারেন্ট যখন কি হয়, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কি হয়, প্রধান পোলের চুম্বক ক্ষেত্রের উপর, এই চুম্বক ক্ষেত্রে প্রধান পোলের যে চুম্বক ক্ষেত্র আছে, এই চুম্বক ক্ষেত্রের উপর প্রধান পোলের চুম্বক ক্ষেত্রের উপর এই চুম্বক ক্ষেত্রের প্রভাবকেই আর্মেচার রিয়াকশন বলা হয়। ঠিক আছে। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রধান বলয় যে চুম্বক ক্ষেত্র আছে, এই চুম্বক ক্ষেত্রের উপর যদি আর্মেচার ক্ষেত্রের উপর এই যে চুম্বক ক্ষেত্রের যে একটা প্রভাব, সেটাকে কি বলে, আর্মেচার রিয়াকশন বলে। আর্মেচার রিয়াকশনের কারণে কি হয়, আর্মেচারের টার্মিনাল ভোল্টেজ কমে যায়। যদি কখনো আর্মেচার রিয়াকশনটা হয়, হ্যাঁ, তখন তার ইয়েটা বেঁকে যায়। এটা মূলত হচ্ছে অনেকটা এরকম হয়। আমি যদি এটা ইয়ে দেখি, সাপোজ আমার এখানে একটা আমার ইয়ে আছে, তাহলে এখান থেকে আমাদের ফ্লাক্স গুলো তো যাচ্ছে, ক্লাসগুলো যাচ্ছে, কিন্তু এইটার ইয়াগুলো কেউ কি একটু 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 বেঁকে যায়। হ্যাঁ, এই বেঁকে যাচ্ছে, এই যে বেঁকে যাচ্ছে, সেটা কি হচ্ছে, তার আর্মেচার রিয়াকশন। হ্যাঁ, বুঝা গেছে। আমি আবার বলছি, আর্মেচার উৎপন্ন যে কারেন্টটা আছে পরিবাহের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হওয়ার সময় পরিবাহীর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র, পরিবাহী যখন আহ একটা পরিবাহের মধ্যে দিয়ে কোনো একটা কারেন্ট প্রবাহিত হয়, তখন এর মধ্যে কি একটা কি হয়, একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক আছে, একটা একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বকত্ব সৃষ্টি হয়। এই যে চুম্বকত্ব যে সৃষ্টি হচ্ছে, তাহলে প্রধান পোলের চুম্বক ক্ষেত্রের উপরে এই প্রধান পোলের যে চুম্বক ক্ষেত্র আছে, এই চুম্বক ক্ষেত্রের উপরে এই যে আলাদা একটা চুম্বক ক্ষেত্র আসতেছে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এই যে চুম্বক ক্ষেত্রের প্রভাব, এটাকে কি আর্মেচার রিয়াকশন বলা হয়। ঠিক আছে। তাহলে এই আর্মেচার রিয়াকশনের কারণে কি হয়, দেখা যাচ্ছে টার্মিনাল ভোল্টেজটা কমে যায়। হ্যাঁ, এই টার্মিনাল ভোল্টেজটা কি হয়, কমে যায়। আউটপুট যে দেখা যাচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভোল্টেজ রয়েছে, সেই ভোল্টেজটা অনেকটাই কমে যায়। এখন আর্মেচার রিয়াকশন তো থাকবেই। হ্যাঁ, কিভাবে আর্মেচার রিয়াকশন আমরা কমাতে পারি, আর্মেচার রিয়াকশন কমানোর আমাদের প্রসেসটা কি। আর্মেচার রিয়াকশন কমানোর একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে আর্মেচার রিয়াকশন কমানোর উপায় বলতে কম্পেনসেটিং ওয়াইন্ডিং ব্যবহার করে। ঠিক আছে। তাহলে যদি এটা আমাদের কি হয়, একটা ইয়ে হয়, নট পোল,
সাউথ পোল। হ্যাঁ, নর্থ পোল সাউথ পোল। এটা নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল। ঠিক আছে। তাহলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং, আলাদাভাবে একটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইউজ করে আমরা কি করতে পারি, এই আর্মেচার রিঅ্যাকশন কমাতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে ইন্টারপোল। এই যে প্রত্যেকটা মানে এর পাশাপাশি আমরা কি করতে পারি, ইন্টারপোল ইউজ করতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো পোল আমরা ইউজ করতে পারি। যদি অনেকগুলো পোল আমরা ইউজ করি, এগুলোকে বলে ইন্টারপোল। এই ইন্টারপোল গুলো যদি আমরা ইউজ করতে পারি, ব্যবহার করি, তখন আর্মেচার রিঅ্যাকশন প্রভাবটা কমে যায়। আর্মেচার রিঅ্যাকশন প্রভাব এগুলোকে বলা কি, ইন্টারপোল। ওকে, ইন্টারপোল। ওকে। নাম্বার 3 হচ্ছে এয়ার গ্যাপের দৈর্ঘ্য বাড়ায়। অর্থাৎ এয়ার গ্যাপ যেটা সৃষ্টি হয়, সেই দৈর্ঘ্যটা বাড়িয়ে কি করা হয়, এয়ার গ্যাপের দৈর্ঘ্য বাড়িয়ে আর্মেচার রিঅ্যাকশন প্রভাব কমানো যায়। ব্রাশের অবস্থান পরিবর্তন করে, যেমন যদি কোনো কোনো ক্ষেত্রে ব্রাশটা আমি আহ এই ব্রাশটা এখানে লাগালাম, সেই একটু আমি কি করলাম, আমি এই যে ব্রাশটা আছে, হ্যাঁ আমি এই ব্রাশটা এখানে এই ব্রাশটা এখানে, আর এই ব্রাশটা যদি এখানে দিই, ব্রাশের অবস্থান যদি পরিবর্তন করি, সেখানেও কি করতে পারি আমি, আমার ব্রাশ অবস্থান পরিবর্তন করে আমি আর্মেচার রিঅ্যাকশন কমাতে পারি। ঠিক আছে। তাহলে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে, একদম মুখস্থ করে মনে রাখার সহজ উপায়: কম্পেনসেটিং ওয়াইন্ডিং ব্যবহার করে, ইন্টারপোল ব্যবহার করে, এবং এয়ার গ্যাপের দৈর্ঘ্য আহ বাড়িয়ে, যদি এয়ার যে গ্যাপটা হয়, ঠিক আছে, এয়ার গ্যাপের দৈর্ঘ্যটা যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আর্মেচার রিঅ্যাকশনের প্রভাবটা কমে যাবে। এবং ব্রাশের অবস্থান পরিবর্তন করে, আমি ব্রাশের অবস্থা পরিবর্তন দেখলাম এই চারটা। ঠিক আছে, কম্পেনসেটিং, ইন্টারপোল, এয়ার গ্যাপ এবং ব্রাশের অবস্থান পরিবর্তন, এই চারটার মাধ্যমে করলে আমরা কি করতে পারি, আর্মেচার রিঅ্যাকশনটা কমাতে পারি। ওকে। এরপর আমাদের আর্মেচার রিঅ্যাকশনের প্রভাব। আসলে আর্মেচার রিঅ্যাকশনের হলে কি হতে পারে, আর্মেচার রিঅ্যাকশন হলে কি হতে পারে। তো আর্মেচার রিঅ্যাকশনের প্রভাব, এটি মেইন ম্যাগনেটিক, এটি কি করে, এটি মেইন ম্যাগনেটিক ফিল্ডকে সরাসরি বাধা প্রদান করে। হ্যাঁ, মেইন ম্যাগনেটিক ফিল্ডকে বাধা প্রদান করে এবং দুর্বল করে ফেলে। ফলে আর্মেচার যে রেজাল্টেন্ট যে ফ্লাক্সটা, সেটা কমে যাওয়ার দরুন টার্মিনাল ভোল্টেজটা কমে যেতে পারে। যে মেইন ফিল্ডটাকে যদি কি হয়, সে মেইন ফিল্ডটাকে যদি পরিবর্তন করে দেয়, মেইন ফিল্ডকে যদি দেখা যাচ্ছে সে বাধা প্রদান করে, হ্যাঁ, তখন আহ কি হয়, বাধা প্রদান করার ফলে সে কি হয়, দেখা যাচ্ছে সেখানে যে রেজাল্টেন্ট যে ফ্লাক্সটা, সেটা কমে যায়। দেখা যাচ্ছে আরে আলাদা আলাদা একটা প্রধান প্রলয় দেখা যাচ্ছে চুম্বকিত ধ্রুব যদি একটা মানে চুম্বকিত সৃষ্টি হয়, তখন ওইটার প্রভাবে কি হবে, মেইন ফ্লাক্সটা কমে যাবে। হ্যাঁ, রেজাল্টেন্ট ফ্লাক্সটা কমে যাবে। তো এর ফলে টার্মিনাল ভোল্টেজটা কমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রভাব একটা। দ্বিতীয় হচ্ছে যে মেইন ফিল্ড যে ফ্লাক্স আছে, ফ্লাক্সের সাথে ফ্রিকশনের দরুন, হ্যাঁ, কমিউটেটরে এবং ব্রাশে স্পার্ক হতে পারে। যখন ওই যে মেইন ফিল্ড ফ্লাক্স ফ্লাক্স মেইন ফিল্ড ফ্লাক্সটার কারণে কি হয়, ফ্লাক্সের সাথে ফ্রিকশনের কারণে কি হয়, মানে ফ্রিকশন হয়। যখন দুইটা মিসম্যাচড হয়ে যায়, তখন সেখানে কি হয়, একটা ফ্রিকশন সৃষ্টি হয়। এই ফ্রিকশনের দরুন কমিউটেটর এবং যে ব্রাশ আছে, ব্রাশের মধ্যে স্পার্ক হতে পারে। ঠিক আছে, কমিউটেটর ব্রাশ স্পার্ক হতে পারে। এই দুইটাই প্রভাব রয়েছে। ওকে। নাম্বার, এর পরবর্তীতে আমরা দেখছি, আমরা আর্মেচার রিয়াকশন দেখলাম। আর্মেচার রিয়াকশন কি, আর্মেচার রিয়াকশনের ব্যবহার, আর্মেচার রিয়াকশনের কমানোর উপায়, এবং আর্মেচার রিয়াকশনের প্রভাব দেখলাম। ঠিক আছে। এখন দেখবো কি কি কারণে কমিউটেটরে অগ্নি স্ফুলিঙ্গ দেখা যায়, কি কি কারণে অগ্নি স্ফুলিঙ্গ দেখা যায়। ঠিক আছে, এবং এটি উন্নয়নের উপায় কি। আর্মেচার রিয়াকশনের জন্য চুম্বক চুম্বক বলরেখা, হ্যাঁ, বেঁকে বেঁকে গিয়ে আহ, কি হয়, বেঁকে যেতে পারে। যে যে কি কি কারণে কমিউটেটর অগ্নি স্ফুলিঙ্গ দেখা যায়। আর্মেচার রিয়াকশনের জন্য চুম্বক বলরেখা কি হয়, বেঁকে গিয়ে দেখা যাচ্ছে এই অগ্নি স্ফুলিঙ্গ দেখা যেতে পারে। এরপর হচ্ছে কমিউটেশন, যখন কমিউটেশন হয়, কমিউটেশনের সময় আর্মেচার কয়েলে রিয়াক্ট্যান্স ভোল্টেজটা কি হয়, উৎপন্ন হয়। যখন কম্পিটিশন হয়, কম্পিটিশনের সময় আর্মেচার কয়েলে রিয়াক্ট্যান্স ভোল্টেজ উৎপন্ন হয়। হ্যাঁ, এই কারণে অগ্নিস্ফুলঙ্গ দেখা যেতে পারে। তো এই যে অগ্নিস্ফুলঙ্গ হচ্ছে, এটি
আহ, মানে কিভাবে দেখা যাচ্ছে উন্নয়ন করা যায়। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ব্রাশের অবস্থান পরিবর্তন করে, আর দ্বিতীয় হচ্ছে ইন্টারপোল ব্যবহার করে। অগ্নিস্ফুলঙ্গ দেখা যাচ্ছে যদি আমরা কমাতে চাই, তাহলে সেটার দুইটা প্রসেস হচ্ছে, একটা হচ্ছে ব্রাশের অবস্থান পরিবর্তন করে এবং দ্বিতীয়টা হচ্ছে ইন্টারপোল ব্যবহার করে। এই দুইটা করে আমরা কি করতে পারি, আমরা আম, সেটা এই অগ্নিস্ফুলঙ্গটা কমাতে পারি। আমরা আজকে 10 নম্বর কোশ্চেন পরে আজকে আমরা শেষ করব। নেক্সট দিন আমরা আরো কিছু কোশ্চেন দেখবো, ঠিক আছে? আসলে এগুলা যখন একটু আপনারা দেখবেন, তখনই তো আমাদের আপনাদের কি হবে না, এই যে মানে বারবার ধরে ধরে মুখস্থ করতে হবে না, একবার ভিডিওটা ভালোভাবে দেখলেই আপনাদের বিষয়টা মনে থাকবে। ওকে। লোড বৃদ্ধির সাথে সাথে টার্মিনাল ভোল্টেজ পতনের কারণ কি? যখন কোনো ইয়াতে লোডটা লোডটা বেড়ে যায়, দেখবেন কোন একটা এলাকায় যদি লোড অধিক বেড়ে যায়, তখন সেই এলাকায় বিশেষ করে গরমকালে গরমকালে এত পরিমাণ ভোল্টেজ ডাউন থাকে কেন? এটা একটারই কারণ, কারণ সেখানে কি হয়, লোডের পরিমাণ বৃদ্ধি পায়। যদি লোডের পরিমাণ, আমাদের পিআই পি ইকুয়ালস টু ভিআই, ঠিক আছে, ভিআই কস্ট এটা। তো কোনো ক্ষেত্রে যদি তার লোডটা বৃদ্ধি পায়, লোড বলতে কি, তার পাওয়ার, তো যদি পাওয়ারটা বেড়ে যায়, হ্যাঁ, তাহলে টার্মিনাল ভোল্টেজ অবশ্যই কি হবে, কমে যাবে। তো পি সমান কি, ভি সমান কি, পি বাই আই কস থিটা, তাই না? পি কস টু ভি আই কস থিটা। তাহলে এখন আমাদের যদি কোনো ক্ষেত্রে লোড বৃদ্ধি পায়, টার্মিনাল ভোল্টেজ অবশ্যই কি হয়, পতন হয়ে যাবে। ওকে। তাহলে আর এটা পতনের কি কি কারণ আছে? প্রথমটা হচ্ছে আর্মেচার রিয়াকশন, রিয়াকশনে ফিল্ড কি থাকে, ফিল্ড দুর্বল হয়ে পড়ে। এই আর্মেচার রিয়াকশনের মধ্যে ফিল্ডটা দুর্বল হয়ে পড়ার কারণে কি হয়, এই লোড বৃদ্ধির সাথে সাথে টার্মিনাল ভোল্টেজটা কমে যায়। আরেকটা কারণ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ড্রপ হয়। এই যে আর্মেচার রেজিস্ট্যান্স আছে, আর্মেচার রেজিস্ট্যান্সের কারণে কি হয়, কিছু ভোল্টেজ ড্রপ হয়। আর আমরা এই জগতে এমন কোনো জিনিস নেই যেটাতে রেজিস্ট্যান্স নেই, তাই না? তা আর্মেচারের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, আর্মেচার রেজিস্ট্যান্সের কি হয়, ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। এই কারণে কি হতে পারে, মানে ভোল্টেজ পতন হতে পারে। ফিল্ড দুর্বল হয়ে, হ্যাঁ, ফ্লাক্স কমে যায়। ফিল্ডটা যদি যখন দুর্বল হয় তখন ফ্লাক্সটা কমে যায় এবং সেই সাথে আবিষ্ট ইএমএফও কমে যায়। ঠিক আছে, যদি ফিল্ডটা দুর্বল হয় তখন ফ্লাক্সও কমে যায় এবং সেই সাথে তার আবিষ্ট যে ইএমএফ আছে সেটাও কমে যায়। ওকে। তো আজকে আমরা আহ আর দেখা যাচ্ছে এতটুকু দেখলাম। নেক্সট আমরা দেখব, আচ্ছা, মোটরের যান্ত্রিক অংশে প্রচুর চাপ পড়ে। মোটরের যে যান্ত্রিক অংশ আছে প্রচুর চাপ পড়ে এবং ক্ষয়ক্ষতি হয়, যেমন বেয়ারিং, শ্যাফট, পুলি ইত্যাদি ক্ষয় বর্ষণ, ভেঙে যেতে পারে। ওকে। না না, এটা ডিফারেন্ট কোশ্চেন। তো আমরা দেখবো, নেক্সট আমরা দেখবো, আমরা পরবর্তী দিকে শুরু করব। তো আজকের জন্য সবাইকে শুভকামনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।